দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন, যা একদিনে সবচেয়ে বেশি মৃত্যু। আর নতুন শনাক্ত প্রায় ১৭০০ রোগী। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যার যখন এমন ঊর্ধ্বগতি, তখন সিদ্ধান্ত এলো ঈদের ছুটি কাটাতে গণপরিবহন ব্যতীত সব ধরনের প্রাইভেট কার, মাইক্রোবাস বা যে কোনো ব্যক্তিগত পরিবহনে ঢাকার বাইরে যেতে বা ঢাকার ভেতরে প্রবেশ করতে পারবে মানুষ। র্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন আজ এক অনলাইন ব্রিফিংয়ে বলেছেন, সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কেট ও দোকানপাট খোলা পেয়ে ঈদ কেনাকাটায় মানুষের ভিড় কোনোভাবেই কমছে না। যেখানে করোনার চিকিৎসা দিতে গিয়ে প্রতিনিয়তই হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্য খাত, সেখানে এমন সব পরিস্থিতিতে সংক্রমণ বাড়লে সে চাপ নেয়ার ক্ষমতা কি আছে দেশের সাম্প্রতিক চিকিৎসা ব্যবস্থায়? এসব বিষয় নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র, সাথে আছি আমি নাজিয়া কানা। আমাদের আজকের শিরোনাম, করোনার সংক্রমণ বাড়ায় উৎকণ্ঠা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। শুরুতে তাদেরকে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিকার আন্দোলন সম্পর্কিত জাতীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও সাবেক সভাপতি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সর্দার এ নাইম, তিনি চেয়ারম্যান ও চিফ সার্জন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হানিফ, এবং আরও আছেন সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে আমি অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব, আপনার কাছে যাব, এবং যেই শিরোনাম আমরা ঠিক করেছি সেই শিরোনামে কথা বলতে গেলে আসলে সংক্রমণ আমরা দেখছি গত ৮ মার্চের পর থেকে প্রতি সপ্তাহে, প্রতি মাসের হিসেব করলে, সপ্তাহের হিসেব করলে প্রতিনিয়তই বাড়ছে। ৮ই মার্চের সেই একজন থেকে আজকে আমরা দেখছি ৪৩২ জন পর্যন্ত মানুষ মারা গেছে, আক্রান্ত ৩০,০০০-এরও বেশি। এমন এক জায়গায় আমরা যখন দেখলাম যে শুরুতে আমরা বললাম যে ঈদকে সামনে রেখে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী যেন ঘরে ফেরা মানুষের চাপ না বাড়ে, কিন্তু আমরা আবার গতকাল রাত থেকেই শুনলাম যে মানুষ ব্যক্তিগত পরিবহনে করে ঢাকার বাইরে যেতে পারবে, যে কথাগুলো বলছিলাম। এটি আসলে এই সময় সংক্রমণের এই মাত্রায়, এই সময়টাতে আসলে কতটুকু যৌক্তিক? এটি সংক্রমণকে কতটা আসলে বাড়াতে পারে, আপনি কি মনে করছেন? না না, এখানে কিন্তু আপনি দুই রকমের প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। প্রথম হচ্ছে আমাদের সংক্রমণ বাড়তেছে, মৃত্যু বাড়তেছে, টেস্টও বাড়তেছে, তিনটা মিলে এই জায়গাটা বাড়তি যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা লকডাউন কিন্তু 25শে মার্চের থেকে করে আজ পর্যন্ত চলে আসছি, বা ছুটি বলেন যাই বলেন, তার সাথে স্বাস্থ্যবিধি মানার কথা বলে আমরা এটা ম্যানেজ করার চেষ্টা করছি। যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক, আমরা সাকসেসফুলি করতে পারলে সুতরাং কমনলি সংক্রমণ হয়ে গেছে। সুতরাং এখন কমনলি সংক্রমণ হলে যে কমিউনিটি গুলো যেখানে বেশি সাসপেক্টেড আছে সেটাকে লকডাউন করা আবার উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা বাস্তব পরীক্ষা যেগুলো টেস্ট হয়েছে সেগুলো খবরই জানি। এবং সেখানেও দেখেন আমাদের প্রায় আজকের যে ইয়েতে তাদের প্রায় 10%-এর মতো, সার্বিকতার প্রেক্ষাপটে আমাদের 30,000-এর কাছে চলে গেছে। আমাদের কিন্তু 2 লাখের কাছাকাছি হয়তো। এখন এটা হচ্ছে পুরো বাস্তবতা। এই বাস্তবতার প্রেমে নিশ্চয়ই সরকার কতগুলো আবার পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের প্রেমে আপনার মানে তার কলকারখানা খুলেছে, শপিং মল খুলেছে, কিন্তু তার পিছনে কিন্তু আবার বলে দেওয়া আছে স্বাস্থ্যবিধি মানাটা বাধ্যবাধকতা। সেই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু প্রথম দরকার। যে স্বাস্থ্যবিধি মানা যদি যায় তাতে কিছুটা কমতে পারে, কিন্তু সার্বিকতায় আবারও বলবো, যেহেতু এটা কমিউনিটিতে চলে গেছে, আমাদের কাছে সিমটোমোলা যেগুলো তারা পরীক্ষায় আসে, অ্যাসিমটোমেটিক যেগুলো সেগুলো কিন্তু ট্রেস আমাদের নাই। সুতরাং আমাদের বাড়বে, এটা আমাদের ধারণা এবং নিশ্চিত। পারার পরে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, আমরা তাদের চিকিৎসা করতে পারবো কিনা, বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনার সেই সক্ষমতা আছে। সত্যিকার অর্থে যদি বলেন না, নাই, না থাকলেও মিনিমাইজ কি করা যায়? মিনিমাইজ করতে গিয়ে প্রথমে বলা হলো যারা সংক্রামিত তাদেরকে আইসোলেশনে রাখা। এখন এই আইসোলেশনটা আমরা যদি সার্বিক দৃষ্টিতে দেখি, বাংলাদেশের গ্রামে গঞ্জে বা জেলা শহরে মোটামুটি একটা অবস্থায় আইসোলেশন করা যায়। ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, নরসিংদী বা বড় জায়গাগুলিতে
তাদের কিন্তু স্পেস পাওয়াটা খুব কঠিন হয়ে গেছে, এবং ঢাকাতে সবচেয়ে বেশি। তখন আমরা বললাম যে আইসোলেশন ঘরেও করা যাবে, ঘরে করা যাবে যদি সেখানে সুযোগ, কিন্তু যে সমস্ত গরিব মানুষ তাদের সেই সুযোগটা কিন্তু কম্পারেটিভ কম, আর একই ঘরে তারা অনেকে, তাদের আইসোলেশনের একটা প্রক্রিয়া। আর যারা ওয়েল টু ডু বা হ্যাভ, তাদের আইসোলেশন একদম নয়। কিন্তু দেখা যাচ্ছে যে আইসোলেশনের পরে মাইল্ড এবং মডারেট এবং সিভিয়ার যেগুলো, তাদেরকে করোনা হাসপাতালে নিতে হবে। কিন্তু করোনা হাসপাতালগুলো যেটা ধরছে, কারণ ওইখানে ক্ষমতাবানরা যত তাড়াতাড়ি অ্যাক্সেসটা পাবে, গরিব বা দরিদ্র মানুষগুলো সেই অ্যাক্সেসটা পাবে না। পাবেন। এবং আপনাকে একটু বিনয়ের সাথেই বলি, রশিদি মাহবুব, ডাক্তার রশিদি মাহবুব, আপনিও বলছিলেন যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা সেই জায়গায় পর্যাপ্ত না, সেক্ষেত্রে আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়াটা কতটা যৌক্তিক, এই বিষয়ে আপনার কাছ থেকে আরও শুনবো। তবে আমি এটির একটি ব্যাখ্যা সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক আছেন আমাদের সাথে, তার কাছে জানতে চাইবো। আপনাকে স্বাগত এ.কে.এম. শহীদুল হক। এবং যে বিষয়টি জানতে চাচ্ছি, বলা হচ্ছিল আজকে র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে যে সব কিছু বিবেচনায়, সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত, সেই সব দিক আসলে কি, কোন দিকগুলো বিবেচনায় নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেটা হলো যে চিকিৎসা ব্যবস্থার, ওই যে যারা হোম কোয়ারেন্টাইনে থাকবে, আইসোলেশনে থাকবে, তাদেরও একটা চিকিৎসা ব্যবস্থা আছে। যে হোম কোয়ারেন্টাইনে থাকবে তার চিকিৎসা করাবার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কাউকে না কাউকে রেসপন্সিবল নিতে হবে, যে ইজ ই গেটিং অ্যাপ্রুভাল, এসে আইসোলেশনটা ঠিক মতো আছে কি। আর যেগুলো ইনস্টিটিউশন আছে সেটা তো উইদিন দ্য রিলিজ আছে। আর যেটা হচ্ছে যে আপনার দিনকে দিন এই ইয়াটা বাড়বে, পার্টিকুলারলি বড় শহর, সেই শহরগুলোতে আমরা এখন যেটা দেখেছি কতগুলো কোভিড হাসপাতাল আছে, আবার এখানেও কতগুলো মিশ্র যে ফ্রেম, সেই মিশ্র ফ্রেমে সরকারের একটা হচ্ছে একই হাসপাতালে তিনোটাই থাকতে পারে, কিন্তু তিনোটা থাকতে গিয়ে সেটা হচ্ছে সব হাসপাতালের পক্ষে হয়তো সম্ভব নাও। আমি আপনার কাছে আবার আসবো ডাক্তার রশিদি মাহবুব। আমি এ.কে.এম. শহীদুল হক, আপনার কাছে প্রশ্নটি ছিল যে আসলে সব দিক বিবেচনায় যে বলা হচ্ছে যে গাড়িগুলো, ব্যক্তিগত গাড়ি সহ যাদের নিজস্ব ব্যবস্থায় যারা যেতে পারবেন, গণপরিবহন ছাড়া ঈদে বাড়ি ফেরা তাদের জন্য খুলে দেওয়া হয়েছে, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আর যে সব দিক বিবেচনা করা হচ্ছে, সব দিকগুলো আসলে কি, কোন দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ইন্ডিভিজুয়াল প্রাইভেট হসপিটাল এটা দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। সার্বিকতার অপেক্ষা পরে আমাদের যেটা মনে হচ্ছে, আমাদের এখন ওয়েট এন্ড সি এবং মনিটরিং করা ছাড়া কোনো উপায় নেই। আর যেটা আপনি বলছেন যে বাইরে যাওয়া প্রাইভেট গাড়ি, সুযোগ আছে, তারা যেতে পারে যদি তারা করোনা মুক্ত থাকে, ইন্ডিভিজুয়াল গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যদি যেতে চায় যেতে পারে। কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটা কিন্তু এখনো ফয়সালা হয়নি যে হাউ দি পাবলিক ট্রান্সপোর্ট উইল রান, তাদের মধ্যে স্বাস্থ্যবিধিটা কিভাবে হবে তার জন্য কোনো সিস্টেম এখনো দাঁড়া করেনি। এবং বর্তমানে 2 মাস যখন আপনার এটা চলে গেছে, আপনি কিন্তু এখানে জীবনের জন্য 2 মাসের ঝুঁকির প্রয়োজন ছিল, সেটা সার্থকভাবে আমরা ব্যবহার করতে পারিনি। কিন্তু এখন তো জীবিকার টান চলে, জীবিকার টানে মানুষ তো বাইর হবে। এখন সেই বাইর হওয়াটা আপনি কিভাবে বন্ধ করবেন? সেই বন্ধটা করতে গেলে আপনাকে দুটো উপায় আছে। তাদের জীবিকার যে খরচপাতি, সেটা যদি আপনি মনে করেন অনেকদিন চালাতে পারবেন, তারা কাজ না করে টাকা পাবে, ইট ক্যান বি ফোর্সলেস। কিন্তু যদি তাদের সেই সঙ্গতি না থাকে, সুতরাং তাদের জীবিকার কারণে তাদেরকে পেয়ে যেতে, সেখানে দুটো জিনিস আপনাকে স্পষ্ট মনে রাখতে হবে, যে স্বাস্থ্যবিধিটা মেনে চলে, এবং ওই যারা জীবিকার কারণে বেরিয়েছে তাদের মধ্যে সাসপেক্টেড যারা, তাদেরকে যদি আমরা করোনা টেস্ট করে আইসোলেট করতে পারি, তাহলে হয়তো কমিউনিটিতে এটার মাত্রাটা আরো কমে আসবে। এন্ড অফ দি ডে ভ্যাকসিন বাই না হওয়া পর্যন্ত আমাদের এটা এইভাবেই চলবে, করতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি অধ্যাপক ডাক্তার সর্দার নাইম আপনার কাছে আসতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কথাগুলো বলা হচ্ছে যে এখন যে আমরা দেখছি যে ঈদ শপিং করছে মানুষ, এখন সেই সাথে যুক্ত হলো যে ঘরে ফেরা, মানুষের ঘরে ফেরা বাড়ছে, সেই জায়গাটাতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে, আমাদের বাকি অতিথিরাও বলছে। এবং সেই জায়গা আসলে সংক্রমণ বাড়লে আমাদের চিকিৎসা ব্যবস্থা তো পর্যাপ্ত না, তাহলে আসলে আমাদের এখন এই সময়টাতে আসলে সিদ্ধান্তগুলো কেমন নেওয়া উচিত? যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলো কি আদৌ সঠিক সিদ্ধান্ত হচ্ছে?
ঠিক আছে। আমি ডাক্তার সর্দার নাইম, আপনাকে আসলে আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমরা জানতে চাচ্ছিলাম যে এই সময়টাতে আসলে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এগুলো কি সংক্রমণের ঝুঁকিকে আরো বাড়িয়ে দিচ্ছেন, এবং সেই সংক্রমণের ঝুঁকি বাড়লে হ্যালো, আমাদের চিকিৎসা ব্যবস্থা তো পর্যাপ্ত না, সেক্ষেত্রে আসলে আমাদের সিদ্ধান্তগুলো সঠিক কিনা বা কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আনিস ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, হানিপেটটা বন্ধ আছে আর ইয়ারটাও বন্ধ আছে। ডাক্তার সর্দার নাইম, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি। মানে ওদের দুইটা অন করতে হবে, আর দুইটা অন করতে হবে। ডাক্তার সর্দার নাইম, আপনি আমাদের শুনতে আইজি- পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে জি। পাচ্ছি, বলুন। আপনি শুনতে পাচ্ছেন? আপনার কাছে আসলে জানার বিষয় ছিল যে আসলে এই সময়টাতে যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও প্রস্তুত না এই করোনাকালীন এই সময়ে বাড়তি সংক্রমণ নেয়ার জন্য, সেক্ষেত্রে আসলে এই সিদ্ধান্তগুলো আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা? ধন্যবাদ চ্যানেল নিউজ 24 কে আমাদের সুযোগ দেওয়ার জন্য। স্যার খুব সুন্দরভাবে বলেছেন সবগুলো কথাই। এখন জীবন এবং জীবিকার প্রশ্ন যখন পাশাপাশি এসে দাঁড়ায়, তখন বেসিক্যালি আমাদের কি করতে হবে সেই ব্যাপারে ডিসিশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট। সরকার আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্নভাবে মানুষের জীবন এবং জীবিকা দুটোই যেন রক্ষাপ্রাপ্ত হয় সেই বিষয়টি। কিন্তু এখানে একটু যদি ব্যাকে যাই, এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রায়, আপনি জানেন আমি একটি প্রাইভেট হাসপাতালের কর্ণধার হিসেবে কাজ করছি এবং নিজেও একজন চিকিৎসক। যদিও আমার হাসপাতালটি ছোট্ট, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো যে প্রাইভেট সেক্টর এদেশের প্রায় 70-75% চিকিৎসা দিয়ে থাকেন। এখন এই কোভিড-19 যে প্যান্ডেমিক, এটা একটি অত্যন্ত বড় বিপর্যয়ের মতো করেই আসছিল। আমরা যদি একটু পিছনে তাকাই, মার্চ মাসের 8 তারিখে যখন প্রথম শনাক্ত হলো, ঠিক মার্চ মাসেরই 18 তারিখে প্রথম মৃত্যু হলো। এবং আজকে আপনি প্রথমেই বললেন যে মে মাসের 18 তারিখে এসে আমাদের মৃত্যুর সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে। সেটা প্রায় আজকে রেকর্ড পরিমাণ মৃত্যুর কথা আমরা শুনছি। কিন্তু গত 2 মাস যাবৎ কিন্তু সরকার তার নীতি নির্ধারক অবস্থান থেকেই প্রাইভেট সেক্টরের হসপিটালগুলোকে ঠিক কোভিড চিকিৎসার জন্য তৈরি হতে বলেন নাই বা কোভিড চিকিৎসা করার জন্য কোনো সুযোগ দেন নাই। তো এখন অবস্থা যেটা দাঁড়িয়েছে, কোভিড এবং নন কোভিড হসপিটাল ভাগ করার ডিসিশনটা কেমন হয়েছে সে ব্যাপারে আমি এখন যাব না, কিন্তু এটা ক্লিয়ার যে নন কোভিড বলে আর কোনো হাসপাতাল এখন নাই। যখন কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে আমরা পড়ে গিয়েছি, যখন কমিউনিটিতেই অ্যাসিমটোমেটিক ক্যারিয়াররা যখন বিভিন্নভাবে এই রোগটিকে ছড়াচ্ছেন, তখন কিন্তু বাংলাদেশের প্রতিটি হাসপাতালেই যে রোগীরাই ঢুকছেন তারাই কিন্তু হয় সিমটোম্যাটিক নয় অ্যাসিমটোম্যাটিক কোভিড পেশেন্ট হিসেবেই ঢুকছেন, এবং আমরা সেভাবেই ওদেরকে চিকিৎসা করতে হচ্ছে। এই মুহূর্তে আপনি হয়তো জেনে থাকবেন, যেমন সরোয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, আমি আজকে শুনলাম প্রায় 100 জনের উপরে ডাক্তার ওখানে ইনফেক্টেড। তার মানে কি, সেই হাসপাতালে অলরেডি কোভিড আছে, তো সেই হাসপাতালে কোভিড রোগী চিকিৎসা করতে গিয়েই কিন্তু তারা ইনফেক্টেড হয়েছেন। এই অবস্থায় সরকার জীবিকার প্রশ্নে যে ব্যাপারগুলো ওপেন করে দিচ্ছেন, আমরা জানি কমিউনিটি ট্রান্সমিশনের যুগে আমাদের আর এটাকে আটকে রাখা সম্ভব না। আমরা প্রথমেই যেটা বলেছিলাম, স্যারের সাথে কথা বলছিলাম যে চিকিৎসার প্রথম শর্ত কি? চিকিৎসার প্রথম শর্ত হলো ডায়াগনোসিস। আমি যদি একটা রোগী ডায়াগনোসিস করতে না পারি, সেটা তার প্রিভেনশনও করতে পারবো না এবং তার চিকিৎসাও করতে পারবো না। কোভিড টেস্ট করার সুযোগ 2 মাস পরে, এই মে মাসের 18 তারিখে একটি সার্কুলার দিয়ে প্রাইভেট হাসপাতাল, 13টি প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনোসিস সেন্টারকে পারমিশন দেওয়া হয়েছে। তো যেটা আজকে থেকে 2 মাস আগে দিলে হয়তো আমাদের জন্য অনেক সুবিধা হতো, আরো অনেক প্রাইভেট হসপিটালগুলো এগিয়ে আসতো। ডেঙ্গুর সময় যেভাবে সরকার এবং বেসরকারি হসপিটালগুলো একসাথে কাজ করেছে, সেই কাজ করার জায়গাটি হয়তো আছে। ডাক্তার সর্দার নাইম, আপনাকে বিনয়ের সাথে আরেকটি প্রশ্ন একটু যুক্ত করে, যেহেতু বেসরকারি হাসপাতালের আপনি একজন কর্ণধার এবং সেই সাথে আসলে আপনি বলছিলেন এই জায়গাতে এই কথা, কোভিড এবং নন কোভিড হাসপাতাল এখন আলাদা না। বেসরকারি হাসপাতালে এখন যখন করোনার চিকিৎসা করা হবে, সেক্ষেত্রে আসলে নিয়ম কানুনগুলো কি হবে? কোনো নিয়ম কানুন কি বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? নিয়ম কানুন, সরকারের গাইডলাইন আছে, আমরা সেটা পেয়েছি, এবং সেই নিয়ম কানুন কিন্তু সারা পৃথিবীতে যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন অনুযায়ী চালানো হবে। কারণ পৃথিবীতে কিন্তু কোথাও কোভিড এবং নন কোভিড হাসপাতাল আলাদা ছিল না। আজকেও কিন্তু আমরা আলাদা করতে গিয়েও সেটা সাকসেসফুলি পারি নাই, কারণ কোভিড হাসপাতালগুলো সব ফ্লাডেড হয়ে গেছে, এখানে আর কোনো জায়গা নেই, ভর্তি হতে পারবে না। বেসরকারি হাসপাতালগুলো এবং অন্যান্য নন কোভিড সরকারি হাসপাতালগুলো ইভেনচুয়ালি ইনভলভ হতে হবে। এখন আমার কথা হলো, এখানে দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। একটা আমরা সবাই জানি
যে ইনফেক্টেড বা কোভিড পজিটিভ রোগীদের প্রায় ৮০% ক্ষেত্রেই আমাদের কোনো হসপিটালাইজেশন লাগে না। স্যার যেটা বলেছেন বাড়িতেই সম্ভব। 20% ক্ষেত্রে যাদের হসপিটালাইজেশন লাগবে তাদের মধ্যেও কিন্তু অনলি 2 to 5% ক্ষেত্রে আমাদের ভেন্টিলেটর লাগবে। আমরা যতটা এফোর্ট দিচ্ছি ভেন্টিলেটর জোগাড় করার ব্যাপারে, তার চেয়ে অনেক বেশি এফোর্ট আমাদের দেওয়া উচিত প্রপার অক্সিজেন লাইন এবং অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন থেরাপির জন্য। আমরা আসলে কতগুলো জিনিস, যেমন ভেন্টিলেটর কিনতে আমাদের শত শত কোটি টাকা খরচ না করে যদি আমরা অক্সিজেন লাইন এবং সরকারি বেসরকারি সব হাসপাতালগুলোতেই যদি আমরা, বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত বা সরকারের নিয়ম অনুযায়ী যদি বলে দেওয়া হয় যে আপনারা অক্সিজেন লাইনের ব্যবস্থা করেন এবং এই চিকিৎসার নিজেদের প্রোটেকশন দিয়ে ডাক্তার এবং হেলথ ওয়ার্কারদের প্রোটেকশন সহ রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের প্রোটেকশন সহ যেমন চিকিৎসা করা হয়, একইভাবে সরকারি হাসপাতালগুলোতেও সেই একই প্রোটেকশন নিয়েই। কারণ এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, না জেনে চিকিৎসা করতে যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু উভয়ে আক্রান্ত হচ্ছেন। ছোট্ট করে আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, বেসরকারি হাসপাতালগুলো যে করোনার চিকিৎসা দিবে, সেই করোনা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আসলে তারা রোগী মানে সেই অর্থ বা কিভাবে আসলে চিকিৎসা দিবে বা তারা আসলে নিজ উদ্যোগে এগিয়ে আসছে কিনা করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে, সেই বিষয়গুলো একটু স্পষ্ট যদি করেন। এখন দেখুন, একটি কথা বলি, আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ বেসরকারি চিকিৎসা নেন সেটা আমরা জানি। আমরা আগেই বলেছি প্রায় 70 থেকে 75%। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু বিভিন্ন স্টেজ আছে। আজকে এভার কেয়ার হসপিটাল অথবা স্কোয়ার ইউনাইটেড হসপিটালে কিন্তু সাধারণ মানুষ চিকিৎসা নিতে যান না, সেটা নর্মাল চিকিৎসার সময়ও। কোভিডের কথা বাদই দিলাম, যারা যেখানে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু আমরা মিড লেভেলের হাসপাতাল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা যথেষ্ট সহজলভ্যভাবেই মানুষকে চিকিৎসা দিয়ে থাকি। সুতরাং টাকার প্রশ্নটা এখন এখানে অবশ্যই আসবে। আমি জানি স্যার যেটা বলেছেন, একটা আইসিইউ ট্রিটমেন্ট এবং একটা কোভিড রোগীর আইসিইউ ট্রিটমেন্টের খরচ কম হবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জীবন যেখানে প্রশ্ন, জীবন রক্ষা যেখানে প্রশ্ন, সেখানে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো কিন্তু অনেকাংশেই টাকার কথা চিন্তা না করেও কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং আমরা সেভাবে সরকারের সাথে মিলিতভাবে কোনো কাজ করার সুযোগ আছে কিনা সেটাই তো আমরা প্রথম থেকে চাচ্ছি এবং সরকার আশা করি আমাদেরকে সেই সুযোগ দিবেন। এবং সরকার যদি আমাদেরকে সুযোগ দেন এবং সরকার যদি আমাদেরকে চিকিৎসা করার পারমিশন দেন, তাহলে অবশ্যই আমরা ঝাঁপিয়ে পড়ে চিকিৎসা করব। সেই জায়গাটাতে সুযোগ আছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি এবার একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হানিফ আপনার কাছে। শুরুতেই রশিদি মাহবুব যেটা বলছিলেন যে আইসোলেশনে নিতে হবে সবাইকে, হয়তো চিকিৎসার প্রয়োজন নেই, কিন্তু সেই জন্য যেটি শুরুর ধাপ সেটি তো হচ্ছে যে শনাক্ত করতে হবে, যেটি আসলে আমরা দেখছি যে আমাদের এখানে বলা হচ্ছে পর্যাপ্ত না। আমরা যত দিন যাচ্ছে দেখছি যে শনাক্ত টেস্টের সংখ্যা যত বাড়ছে রোগীর সংখ্যাও তত বাড়ছে। তার মানে হচ্ছে শনাক্ত নিশ্চয়ই আরো বাড়ানো প্রয়োজন। সেই জায়গাটিতে আসলে কতটুকু কাজ হচ্ছে? আর চিকিৎসা ব্যবস্থার কথা যেখানে বলছে, আমরা দেখছি সরকারি রাজধানী বিভিন্ন হাসপাতালে যে সুবিধা নেই, রাজধানীর বাইরে তো প্রান্তিক পর্যায়ে তো সেই অবস্থা আরো একেবারে আমরা দেখেছি যে নাজুক। সেই জায়গাগুলোতে আসলে কি করা উচিত? অধ্যাপক মোহাম্মদ হানিফ। আমি যেভাবে মহামারী রোগগুলো চিকিৎসা করা হয়, সেটার প্রথম ধাপ হচ্ছে আইসোলেশন, আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। এই আইসোলেশনের ধাপে আমাদেরকে এই আইসোলেশন করতে গেলে প্রথমে আমাদেরকে সমাজের সম্পৃক্ততা সবারই কিন্তু প্রয়োজন। সরকারের একা পক্ষে কোনোভাবে সম্ভব নয়, আপনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও সম্ভব নয়। এখানে মানুষ জনগণকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে গেলে লোকাল যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, লোকাল মেম্বার, চেয়ারম্যান এবং লোকাল যারা স্কুলের টিচার, ইমাম সাহেব আছেন, এদের সবাইকে ইনভলভ করতে হবে। ইভেন শহরের মধ্যে বিভিন্ন অ্যাপার্টমেন্ট আছে, বিভিন্ন হাউজিং কমপ্লেক্স আছে, ওখানে একটা কমিটি আছে, এই কমিটিগুলোকে ইনভলভ করতে হবে। এবং আপনি দেখছেন যে ঢাকা শহরে একটা জায়গায় যেখানে কোভিড ডায়াগনোসিস হওয়ার পর আইসোলেশন লকডাউন করার পর ওখানে ইমপ্রুভ করছে। তো সুতরাং আমাদেরকে এইভাবে চিন্তা করে ঠিক আইসোলেশনটা ঠিক এইভাবে করতে হবে। কারণ আমরা জানি আমাদের দেশে ইপিআই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে কারণ পাবলিক গভর্নমেন্ট পার্টনারশিপ। তো এখানে গভর্নমেন্টের এবং পাবলিকের সম্পৃক্ততা না থাকলে সবাই এই জিনিসটা ডিফিকাল্ট হবে। আর এটার সাথে একটা জড়িত, যেটা সবাই আমরা বলতেছি, জীবিকার একটা সম্পর্ক। এখানে কিছু কিছু গভর্নমেন্ট সরকারি পক্ষ থেকে কিছু ত্রাণ দেওয়া হচ্ছে, কিছু কিছু পাবলিক সেক্টর থেকেও, কিছু এনজিও থেকেও ত্রাণ দেওয়া হচ্ছে। এইগুলোকে কিন্তু সমন্বয় করা দরকার। এটা এই যে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা থানা বা এলাকায়, ওয়ার্ড, বিভিন্ন জায়গায়
লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, যেমন লোকাল ঢাকা শহরের কমিশনার আছে, এদের থ্রু দিয়ে একটা যদি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা অ্যাপস তৈরি করা হয়, অ্যাপস আছে এখন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো অ্যাপস আছে, যে অ্যাপস এর থ্রু দিয়ে প্রত্যেককে আইডেন্টিফাই করা যায়, যেই ক্ষেত্রে একজনের কিন্তু দুইটা মানে কি রিলিফ পাবে না, সেই ধরনের ব্যবস্থা করা উচিত। তো সুতরাং একমাত্র এই গরিব লোকদেরকে যদি আমরা এই ব্যবস্থা করতে না পারি, তাহলে এটা কিন্তু আইসোলেশন সম্ভব না। আইসোলেশন সম্ভব না। আপনাকে আরেকটা বিষয় একটু সাথে যোগ করে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনার আসলে শুরুতে যেটি বলছিলাম, আমাদের টেস্ট কি আসলে পর্যাপ্ত হচ্ছে, আপনি কি মনে করেন? আচ্ছা, আমাদের টেস্টটা মোটেই পর্যাপ্ত নয়, কারণ আমাদের 17 কোটি মানুষের জন্য 47টা সেন্টার এটা কিচ্ছুই না। কারণ অজপাড়া গায়ে যেসব জায়গায় কোভিড এখন যেমন সব লোকগুলো গ্রামে চলে যাচ্ছে, ওখানে যদি কোনো পেশেন্টের যদি ডায়াগনোসিসের প্রয়োজন হয়, তার পক্ষে কি সম্ভব ঢাকা শহর কিংবা চিটাগং শহরে পর্যন্ত আপনার কাছে কি মনে হয় পর্যাপ্ত টেস্ট কেন হচ্ছে না? এটা কি কিটের অভাবে? আর যদি কিটের অভাবে হয়, তাহলে গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিট আবিষ্কার করেছে সেটির এখন আসলে ব্যবহারে যাচ্ছে না কেন? আমি 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 দুটো জিনিস বলতে চাই এখানে। ফার্স্ট থিং হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় টেস্টের ফ্যাসিলিটি বাড়াতে হবে। সেকেন্ড থিং হচ্ছে, আপনি যদি দেখেন যেসব পেশেন্টের আমরা পিসিআর করতেছি, এই পিসিআর কিন্তু শুধু একবার করতেছি না, অনেক ক্ষেত্রে একবার করতেছি, দুইবার করতেছি। আবার যদি কেউ যদি খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোক হয়, উনি কিন্তু ইনফ্লুয়েন্স করে 2-3 দিন পরে করতেছেন। কিন্তু আমরা যদি এমন ব্যবস্থা করি যে প্রথমবার একবার ডায়াগনোসিস করলাম, ডায়াগনোসিস করার পর 14 দিন পরে আমরা যদি অ্যান্টিবডি টেস্টটা করি যে ওর অ্যান্টিবডি আসছে কিনা, সেই ক্ষেত্রে একটা হয়তো আমরা লোডটা কমাতে পারি। অথবা আমরা যদি দেখি এখন তো বঙ্গবন্ধুতে কিটগুলো জমা দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধু থেকে যদি এই ব্যবস্থাটা করা হয় যে রিপোর্টটা যদি দেওয়া হয় ওয়াদার ইটস এ ইউজফুল অর নট, তাড়াতাড়ি যদি রিপোর্টটা দেওয়া হয়, তাহলে যদি সেই ক্ষেত্রে যদি আমরা কিটগুলো ব্যবহার করতে পারি, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে এটা ইজিয়ার হয়ে যাবে। আমি আপনার কথা একদমই স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে আবার আসছি আমি, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, আপনার কাছে আসতে চাই। সংক্রমণের ঝুঁকি যেখানে বারবার বাড়ছে, সেখানে আমরা দেখছি যে দোকানপাটগুলো খোলার পর এবার নতুন করে আমরা দেখছি যে ঘর ফেরা মানুষের চাপও বাড়ছে। সেখানে আমরা দেখছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কার ব্যবহার করে বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ঢাকার বাইরে যেতে পারবে। এই সিদ্ধান্ত কেন? এটি কি আসলে এই মুহূর্তে এই সিদ্ধান্ত সংক্রমণের ঝুঁকিকে কি নিশ্চয়ই বাড়িয়ে দেয় না? আমরা সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আসলে একেএম শহীদুল হকের কথা শুনতে পাচ্ছি না। আপনার কাছে ওনারটাকে মিউট করে দিতে বলো, আনমিউট করে দিতে বলো। শুনতে পাচ্ছি না। আমি একটু ডাক্তার রশিদি মাহবুব আপনার কাছে আবার আসতে চাই, এবং যেই কথাগুলো আসলে বলা হচ্ছে যে পর্যাপ্ত টেস্ট হচ্ছে না, কিংবা হচ্ছে যে আসলে এই জায়গাটাতে এখনো বড় সংকট রয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে মনে হয় আমরা আরো ব্যাপকভাবে আলোচনা করব। তবে জনতন্ত্র গণতন্ত্রের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর। আরেকবার স্বাগত। কথা বলছিলাম করোনার সংক্রমণে বাড়াতে উৎকণ্ঠা এই শিরোনামে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। আমি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। আমি শুরুতেই আইজিপি, সাবেক আইজিপি জনাব একেএম শহীদুল হক আপনার কাছে যেতে চাই। আমরা এর আগে আপনার কাছে আসলে সংযুক্ত হতে চাচ্ছিলাম, কিন্তু বিভিন্নভাবে আসলে পারছিলাম না আমাদের যান্ত্রিক সমস্যায়। যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা দেখলাম যে যখন আসলে ঈদকে কেন্দ্র করে বলা হচ্ছিল যে নিরাপত্তা ব্যবস্থা যেন ঢাকার বাইরে কেউ না যায়, সেটি আরও কড়াকড়ি করার কথা বলা হচ্ছিল। বিভিন্ন নৌ রুটে মানুষের সমাগম বেশি দেখে সেখানে নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই বাস্তবতার প্রেক্ষিতে আমরা গতকাল রাত থেকে দেখলাম যে সিদ্ধান্ত হলো ঈদের ছুটি কাটাতে গণপরিবহন ব্যতীত সব ধরনের প্রাইভেট কার, মাইক্রোবাস বা যে কোনো ব্যক্তিগত গাড়ি ঢাকার বাইরে ঢুকতে বা ঢাকার বাইরে প্রবেশ করতে পারবে। কেন এই সময় সংক্রমণ বাড়ার এই সময়টাতে এই সিদ্ধান্ত আসলে কতটা আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে? আপনাকে ধন্যবাদ। দেখেন, করোনা মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু নানা রকম পদক্ষেপ নিচ্ছে, এবং আমি মনে করি প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু প্রয়োজন ছিল এবং
কত সময় নিয়েছে। এবং কিন্তু এই করোনার ব্যাপারে গোটা বিশ্বই কিন্তু এটা ধাঁধা দ্বন্দ্বের মধ্যে ছিল। প্রাথমিক অবস্থা তারা এটা ভয়াবহতা উপলব্ধি করতে পারে, এখন তারাও গুরুত্ব দেয়নি এবং তাদের দেশে এরকম ব্যাপকভাবে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ার কারণে যে লক্ষ লক্ষ ইনফেক্টেড হলো, শত শত রোগ প্রত্যেকটা দেশে প্রতিদিন মারা গেল। বাংলাদেশে এরকম আমরাও যেরকম প্রিডিক্ট করতে পারিনি যে আমাদের দেশে ভয়াবহ হবে, এইভাবে স্প্রেড হবে, এটা হয়তো আমরাও এরকম উপলব্ধি করতে পারিনি। কিন্তু তারপর যে পদক্ষেপগুলি নিয়েছে সেই পদক্ষেপ আবার কিছু ফ্লাকচুয়েশন হয়, এখন একবার নিলেও আবার সেটা কিছু পরিবর্তন আসে। যে লকডাউন তো সরকার তো আর লকডাউন বলে নাই, সরকার বলছে জেনারেল হলিডে, মানে আপনার সাধারণ ছুটি। সাধারণ ছুটি বললে তো বুঝি যারা অফিস আদালতে কাজকর্ম করে বেসরকারি এরাই, কমন পিপল যারা দোকান খেটে খাওয়া মানুষ, যাদের শপিং মল আছে, যাদের ব্যবসা আছে, তারা তো আর সাধারণ ছুটির মধ্যে পড়ে না। এই লকডাউন কথার আইনও নাই, আমাদের দেশে কোনো আইনে লকডাউন কিছুই নাই। কোনো অধ্যাদেশ করে বা পার্লামেন্টে এটা আইন পাস করে লকডাউনের এই প্রভিশনটা তৈরি করতে পারতো, অনেক বেশি করছে, সে সরকার প্রয়োজন মনে করেনি। বা কারফিউ দেওয়া, যেখানে সিভিয়ারলি ইফেক্টেড যে সমস্ত অঞ্চল সেখানে কারফিউ দিতে পারতো, সেটা হয়তো সরকার মনে করছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে, এই কারণে হয়তো দেয়। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে বলা হলো যে পুলিশ আইজিপি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলে দিচ্ছিল ঢাকা শহর থেকে বা বড় বড় শহর থেকে কোনো লোক বের হতে দিবে না, তারা যার যার অবস্থান থেকে ঈদ করবে। এটা নিশ্চয়ই এটা সরকারের নির্দেশনা ছিল। এখন সরকার আবার ওখান থেকে সরে আসছে, তারা বলছে যে ইন্ডিভিজুয়াল প্রাইভেট ভেহিকেল গাড়িতে যেতে চায়, যাক, অসুবিধা নেই। কিন্তু এই যে ডিসক্রিপেন্সি, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, বাস, ট্রেন, লঞ্চ ব্যবহার করে গিয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারতো, ইচ্ছা ছিল, তাদেরকে আমরা বাড়িতে করলাম, যেতে দিলাম না। আবার যারা এফ্লুয়েন্ট সেকশন অফ পিপল, যারা ধনী শ্রেণী, যাদের গাড়ি আছে, তারা যে যাবে, তারা গিয়ে ঈদ করবে তার আত্মীয় স্বজনের সাথে। এই ডিসক্রিপেন্সি কেন, কি কারণে করলো, এটা আমার বোধগম্য নয়। সরকারের সব দিক বিবেচনায় করা হয়েছে, সব দিক বিবেচনা আসলে কি করলো আপনি? সব দিক মানে কিছু প্রেশার গ্রুপ থাকে, সবসময় সরকার ডিসিশন মেকিং এ তারা ইনফ্লুয়েন্স করে। এখন দোকানপাট খুলতে ব্যবসায়ীরা সরকারকে চাপ দিচ্ছে, দোকানপাট না খুললেন তাদের সমস্যা। এখন আবার কিছু কিছু লোক গিয়ে সরকারকে চাপ দিচ্ছে যে আমরা যাই, অসুবিধা কি, আমরা যদি ইন্ডিভিজুয়াল যাই, আমরা এই যে বাড়িতে না গেলে সংক্রমণের ঝুঁকি নিয়ে, নিজের সংক্রমণের ঝুঁকি এবং যেখানে যাচ্ছে তাকে সংক্রমিত করার এই ঝুঁকিতে বাড়ি না গেলে কি হয়, সেক্ষেত্রে আসলে সরকার কঠোর অবস্থানেও বা আসলে কেন নেই? আমাকে বলতে দেন, আমার সরকারকে উচিত ছিল কঠোর অবস্থানে থাকা। একটা বছর যদি বাড়ি থেকে ঈদ না করে সমস্যাটা কি? এবং লোক যদি গ্রামে যায়, মানুষ কিন্তু আতঙ্ক থাকে, ঢাকা থেকে মধ্যে ভাইরাস নিয়ে আসছে। আমরা জানি আমাদের গ্রামে, আমাদের বাড়িতে শরীয়তপুর, কোন লোক ঢাকা থেকে গেলে সবাই তাকে জড়াই দেয়, আপনি কেন আসছেন, আমি ঘরের মধ্যে থাকি। আত্মীয় স্বজনও চায় না যে তারা এই সময়, এই ক্রাইসিস সময় গ্রামের বাড়িতে এসে ঈদ করবে। কিন্তু এটা তো উচিত ছিল সরকারের একেবারে সম্পূর্ণ সবার জন্য একরকম নিয়ম করা। আমি গরিবের জন্য একরকম নিয়ম করবো, আমি ধনীর জন্য একরকম নিয়ম করবো, এটা হওয়া উচিত হয়নি। কিন্তু এই যে এখন তারা যাবে বাইরে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে তো মানুষের মধ্যে কমন একটা ক্ষোভ থাকবে যে আমি যেতে পারলাম না, অমুকে গেল। কিন্তু উচিত ছিল একেবারে পরিষ্কার বন্ধ করে দেওয়া, কেউ যেতে পারবেন না, সবাই ঢাকা থাকেন। শহীদুল হক, এই সময়টাতে আসলে আপনার পরামর্শ কি, কি রকম আসলে আমাদের মেনে চলা উচিত এই সময়টাতে? আমাদের পরামর্শ, আপনার সরকার যেটা এটাই করুক, কিন্তু প্রত্যেককে যার যার অবস্থান থেকে নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন হতে হবে, সবাইকে ঘরের মধ্যে থাকতে হবে। এখন যেইভাবে আপনার কমিউনিটিতে ছড়াই পড়ছে, প্রত্যেকটা জায়গায় ছড়াই পড়ছে, আমি বলতে পারেন না, এখন তো সিমটম লাগে না, সিমটম ছাড়াও কিন্তু ভাইরাস ক্যারি করে। কাজে এখন দেখেন, আমি দোকানপাটে আপনি যাবেন, মার্কেট প্লেসে আপনি যাবেন, আপনি বিভিন্ন জনসমাবেশে যাবেন, সেখানে আপনি ভাইরাস আক্রান্ত হয়ে যেতে পারেন, আপনি তো বুঝবেন না। কাজেই এখন সরকারের যেটা করা হচ্ছে করুক, কিন্তু each and every citizen should have their own security. তারা নিজেরা নিশ্চিত করা উচিত। ছোট্ট করে আরেকটি বিষয়ে এক কথায় আসলে জানতে চাইবো যে ঈদের পরে আসলে কি হবে? অনেকে বলছেন সবকিছু খুলে দেওয়া হবে, আসলে কি হতে পারে, বা যদি সবকিছু খুলে যায় আসলে সেক্ষেত্রেও আসলে কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, আপনি কি মনে করছেন? না, খুলে দিলে তো যেখানে জনসমাবেশ হবে সেখানে তো আপনার রিস্ক থাকবেই, স্প্রেড হওয়ার, নিজে ইনফেকশন রিস্ক থাকবেই। সেখানে প্রত্যেক স্বাস্থ্যবিধি মেনে তাদের পাওয়া তো পক্ষে সে ঘরের বাইরে যাবে না, ঘরেই থাকবে। আর যদি যেতে হয় তো স্বাস্থ্যবিধি যেগুলি আছে সেগুলি পুরোপুরি মেনে
তার সেইগুলি তারপর সাবধান থাকে যেতে হবে। সাবধান এবং থেকে যেখানে যেন যাক করে সেখানে- সেই পরামর্শ আপনি দিচ্ছেন। আমি সেখানে অন্তত 3 ফুট দূরে থাকতে হবে বা মাস্ক পরতে হবে, যা জি। এগুলি করে জনাব এ কে এম শহীদুল হক, আমি সময় পেলে আপনার কাছে আবার আসবো। আমি ডাক্তার রশিদী মাহবুব, এক কথায় আপনার কাছে জানতে চাই যে এই সময় আসলে সরকারের সিদ্ধান্ত কি হওয়া উচিত? শহীদুল কিন্তু ভালো কথা বলেছে। সরকার কোনো ইউটোপিয়ান ব্যাপার না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সবাইকে নিয়েই সরকার, এবং সেই কারণে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। কারণ আমরা চিকিৎসা বিজ্ঞানীরা আমরা বুঝি যে এটা এই করা উচিত, কিন্তু সরকার বা নীতিবিদরা তাদের একটা নিজস্ব স্কেল, সেখানে সবাইকে তাদের সরকার কি ভাবছে, সরকার কি ভাবছে, আপনাদের কি মনে হচ্ছে সরকারের ভাবনা কি? আমি কারণ সরকার ভাবছে, আপনি আবার তাহলে আমার স্বাস্থ্যমন্ত্রীর কথা বলি, স্বাস্থ্যমন্ত্রী তো বলে তারা জিজ্ঞাসাই করে না। তা আমি তো জানি না ভাই। আমার কথাটা হচ্ছে এই মুহূর্তে আমি একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে জনগণকে তার নিজের প্রোটেকশন দিয়ে নিতে হবে যদি সে নিজে বাঁচতে চায়। এবং নিজে বাঁচতে- যারা এটা বুঝে না, তারা কিন্তু শুধু সে নিজে মরবে না, অন্য কেউ মারবে। সেই অসংখ্য মারাটা ধন্যবাদ। আমাদের সময় আজকে একেবারে কম। আমি অধ্যাপক ডাক্তার সরদার নাইম আপনার কাছে জানতে চাই, মানুষকে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সরকার যখন বিভিন্ন জায়গায় এই ধরনের ঢিলোঢালা, আমরা এক ধরনের দেখছি যে লকডাউনও না আবার সবকিছু ওপেনও না, সেই জায়গাটাতে আসলে মানুষ এটাকে আসলে কতটা সিরিয়াসলি নিবে, বা সরকারের এই ধরনের যে পদক্ষেপগুলো, এগুলো কি মানুষের মধ্যে এক ধরনের ঢিলেঢালা ভাব তৈরি করছে কিনা? হ্যাঁ, তা করবে, কিন্তু যেটা মানে আজকের কথা থেকে যেটা বেরিয়ে এসে, আসলে সচেতনতা তৈরি না করে এটা থেকে বাঁচা যাবে না। আমরা কিন্তু এই লকডাউন যদি আরো 1 মাস 2 মাসও করি, 3 মাসের মধ্যে যে আমরা একদম এটা ফ্রি হয়ে যাব, ভাইরাস ফ্রি হয়ে যাব, তাও না। এই ভাইরাস কিন্তু আমাদের সাথে থাকবে। এমনকি এই ভ্যাকসিন আবিষ্কার করার পরেও, ভ্যাকসিন আসতে আসতেও কমপক্ষে দেখেন, এখনো ইবোলা ভাইরাস বলেন, এইডস বলেন, সার্স ভাইরাস বলেন, এগুলোর ভ্যাকসিনও তো হয়নি। সুতরাং কোভিড ভ্যাকসিন হয়ে যাবে এবং আমরা কয়েক মাসের মধ্যেই মুক্তি পাবো, এই চিন্তা করার কোনো কারণ নেই। এটাকে নিয়েই আমাদের বাঁচতে হবে আগামী বছরগুলোতে। কমপক্ষে আমার মতে হয় যে একজন ডাক্তার হিসেবে আগামী 1-2 বছর বা 3 বছর পর্যন্ত হয়তো আমাদের এই ভাইরাস নিয়েই থাকতে হবে, যদি আল্লাহ কপালে রাখে। হয়তো সেভাবে সাজানোর পরিকল্পনা, এক্স্যাক্টলি আমাদের যেটা করতে হবে জনগণের মধ্যে, এবং ডাক্তার এবং হেলথ কর্মী। অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আজকে একেবারেই সময় কম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হানিফ, আপনার আসলে শেষ বক্তব্য নিতে চাই। ঈদের পরে আমরা আসলে কোন অবস্থানে যেতে পারি করোনার সংক্রমণের জায়গাটা যদি কথা বলি? ঈদের পরে যে এই লোকগুলো ঢাকা থেকে যারা মাইগ্রেট করে গ্রামে গঞ্জে যাচ্ছে, তাদের মধ্যে অনেকেই ইনফেক্টেড হবে। ইনফেক্টেড হলে আমরা 14 দিন পর বা 3 সপ্তাহ 21 দিন পর আমরা বুঝতে পারবো কি অবস্থা সৃষ্টি হচ্ছে। তবে যেটা সবচেয়ে অ্যালার্মিং সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা হাসপাতালে কিন্তু জায়গা দিয়ে কুল পাচ্ছি না। যদি এর থেকে যদি বেশি আরো রোগী বাড়তে থাকে, তারপরের অবস্থা কি হবে, আই ডোন্ট নো রিয়েলি হোয়াট উইল। আমরা একেবারে মারাত্মক জায়গায় যাব হয়তো আপনি বলছেন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা আসলে আলোচনা আর বাড়াতে পারছি না। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আমাদের জনতন্ত্র গণতন্ত্র আজকে এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।